আপনি যদি এমন একটি দেশের নাম বলেন যেখানে আধুনিক কৃষি সবচেয়ে উন্নত, তাহলে হয়তো আপনি মনে হবে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস বা চীন। কিন্তু যদি বলি এমন একটি দেশ আছে যেখানে কৃষি জমি পুরো দেশের মাত্র 1% কম নেই, বড় নদী নেই, বিশাল মাঠ নেই, পর্যাপ্ত মিঠা পানি, তবুও সেই দেশ প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করছে। দেশটির নাম সিঙ্গাপুর। এক সময় যাকে কৃষির জন্য প্রায় অসম্ভব বলা হতো, আর সেই দেশ প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে খাদ্য উৎপাদনের জন্য বিশাল জমি নয়, প্রয়োজন সঠিক পরিকল্পনা, বিজ্ঞান এবং উদ্ভাবন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আকাশছোঁয়া ভবনের ভেতরে জন্মাচ্ছে সবজি, কিভাবে রোবট কৃষি কাজ করছে, কিভাবে এক ফোঁটা পানির অপচয় না করে হাজার হাজার টন খাদ্য উৎপাদন করা হচ্ছে, আর কেন পুরো বিশ্ব আজ সিঙ্গাপুরের কৃষি ব্যবস্থা নিয়ে গবেষণা করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে জানবেন এমন কিছু প্রযুক্তি যা আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের কৃষির চেহারা বদলে দিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দক্ষিণ পূর্ব এশিয়া ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, আয়তন মাত্র 730 বর্গ কিলোমিটার। তুলনা করলে দেখা যায় বিশ্বের অনেক শহর সিঙ্গাপুর চেয়ে বড়। এই ছোট্ট দেশে বাস করে প্রায় 60 লাখ মানুষ। এত মানুষকে খাবার দিতে হলে দরকার বিশাল কৃষি জমি, কিন্তু সিঙ্গাপুরে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে অধিকাংশ জমি ব্যবহার করা হয়েছে আবাসন, শিল্প কারখানা, বন্দর, বিমানবন্দর এবং সড়ক নির্মাণ। ফলে কৃষির জন্য অবশিষ্ট থাকে অত্যন্ত সামান্য জায়গা। এর সঙ্গে রয়েছে আরেকটি বড় সমস্যা, মিঠা পানির সংকট। দেশটি বড় কোনো নদীও নেই। বৃষ্টির পানির উপর এবং আমদানিকৃত পানির উপর দীর্ঘদিন নির্ভর করতে হয়েছে, অর্থাৎ জমিও নেই, পানিও নেই। সাধারণভাবে ভাবলে এখানে কৃষি সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। বহু বছর ধরে সিঙ্গাপুর তার প্রয়োজনীয় খাদ্য প্রায় 90% বিদেশ থেকে আমদানি করত। চাল আসতো থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে, সবজি আসতো মালয়েশিয়া থেকে, মাছ আসতো ইন্দোনেশিয়া ও আশপাশের দেশগুলো থেকে। সব কিছুই স্বাভাবিক চলছিল। কিন্তু পৃথিবীতে যখন মহামারী দেখা দিল, আন্তর্জাতিক পরিবহন ব্যাহত হলো, সীমিত নিষেধাজ্ঞা এলো, তখন সিঙ্গাপুর বুঝতে পারলো অন্য দেশের উপর পুরোপুরি নির্ভর করে থাকা কতটা ঝুঁকিপূর্ণ। যদি একদিন আমদানি বন্ধ হয়ে যায়, যদি যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা বৈশ্বিক সংকট দেখা দেয়, তাহলে কোটি কোটি ডলার আর্থিক থাকা সত্ত্বেও মানুষ খাবার পাবে কোথা থেকে? এই প্রশ্ন বদলে দেয় পুরো দেশের কৃষিনীতি। সরকার একটি নতুন লক্ষ্য নির্ধারণ করল। তারা ঘোষণা দিল যত কম জমি থাকুক না কেন, দেশের ভেতরেই যত বেশি সম্ভব খাদ্য উৎপাদন করতে হবে। কিন্তু নতুন জমি কোথায় পাওয়া যাবে? জমি তো আর তৈরি করা যায় না। ঠিক তখনই বিজ্ঞানীরা দিল এক অভিন্নতা ধারণা। যদি জমি বাড়ানো না যায়, তাহলে কৃষিকে উপর দিকে নিয়ে যাওয়া যায়। একটি জমিকে যদি এক স্তর বদলে 20, 30 কিংবা 40টি স্তরে ফসল উৎপাদন করা যায়, তাহলে একই জায়গায় বহুগুণ বেশি খাদ্য উৎপাদন সম্ভব। এভাবেই জন্ম নিল সিঙ্গাপুরের অত্যাধুনিক ভার্টিক্যাল ফার্মিং। আজ সিঙ্গাপুরের এমন অনেক ভবন রয়েছে যেগুলো বাইরে থেকে সাধারণ গুদামঘরের মতো দেখায়, কিন্তু ভেতরে প্রবেশ করলে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। চারদিকে সারি সারি তাক, প্রতিটি তাকে সবুজ শাকসবজি, মাটির কোনো ব্যবহার নেই। সূর্যের আলো নেই, তার পরিবর্তে রয়েছে বিশেষ লেড আলো, স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা, রোবট, সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা। এ যেন কৃষি নয়, ভবিষ্যতের কোনো বিজ্ঞান গবেষণাগার। প্রতিটি গাছের জন্য কতটুক আলো লাগবে, কতটুক পানি লাগবে, কত ডিগ্রি তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাবে, সবকিছু কম্পিউটার নিজে নিয়ন্ত্রণ করে। ফলে মানুষ ভুলের সুযোগ পায় নেই বলেই চলে। একই সঙ্গে উৎপাদনও বেড়ে যায় কয়েক গুণ। আগে যেখানে একজন কৃষককে সারাদিন মাঠে কাজ করতে হতো, এখন সেই কাজ করছে স্বয়ংক্রিয় যন্ত্র। রোবট বীজ বপন করছে, সেন্সর গাছের স্বাস্থ্য পরীক্ষা করছে।
কম্পিউটার জানিয়ে দিচ্ছে কখন পানি দিতে হবে, কখন আলো বাড়াতে হবে, কখন ফসল কাটতে হবে। ফলে অল্প সংখ্যক মানুষ দিয়ে বিশাল পরিমাণ খাদ্য উৎপাদন করা সম্ভব হচ্ছে। এটি সিঙ্গাপুরের সবচেয়ে বড় শক্তি।